না বলে এসেছিস কেন? সহসাই প্রশ্নটি করল দীপ্র। কুহু কি বলবে বুঝল না, তাকিয়ে রইল। দীপ্রর গলার স্বরটা কঠিন হল। বলে আসা উচিত ছিল না? ছিল, তবে বলিসনি কেন? কুহু এবারও জবাব দিল না। দীপ্র প্রসঙ্গ বদলে বলল, আমার ঘরে রেখে গিয়েছিলাম তোকে, তুই ঘর পরিবর্তন করলি কেন? কুহু শুকনো একটি ঢোক গিলল। দীপ্র এবার খানিকটা এগিয়ে এলো, ওকে দেখে নিয়ে বলল, ভয় পাচ্ছিলি? ভেবেছিলি দীপ্র দেওয়ান নিজেকে সামলাতে পারবে না? কুহু ভাষাহীন হয়ে থাকলেও এবার বলল, আমি এমনিই চলে এসেছি। এমনি না, ভয় পেয়েছিলি এটাই সত্যি। কুহুর মনে হল এই তর্কে যাওয়া অনুচিত, তাই প্রসঙ্গ বদলে ফেলল। বলল, আপনি ওভাবে সবার সামনে বললেন কেন? মিথ্যে তো বলিনি। উই আর ম্যারিড, দ্য হোল ওয়ার্ল্ড শুড নো ইট। কত সহজেই কথাখানা বলে ফেলল দীপ্র, উই আর ম্যারিড। এদিকে কুহুর ভেতরটা নিজেকে বিবাহিত মানতে পারছে না তখনও। ও ফোঁস করে দম ফেলতেই দীপ্র বলল, আমি কি বলেছিলাম কুহু? তোকে সময় দেব, তোর মতন করে বোঝার জন্য তোকে সময় দেব, নিজেকেও তোর মনের মতন করে প্রেজেন্ট করব। কিন্তু তুই কেন দূরত্ব বাড়াচ্ছিস? কি চাইছিস? আমি আমি মরে যাই? দীপ্রর শেষ বাক্যে কুহুর ভেতরটা নড়ে উঠল। ও তাকাতে পারল না। দীপ্র বলল, তাকা আমার দিকে। কুহু তখনও তাকাল না। দীপ্র নিজেই হাত বাড়িয়ে মেয়েটির থুতনি উঁচু করে ধরল। চোখে চোখ পড়ল। দীপ্রর দারুণ চোখের দৃষ্টিতে মোহ রয়েছে। কুহু নজর না ফিরিয়েই বলল, আমার সবটা এলোমেলো লাগছে। আমি কি করব বলেন? আমি বুঝতে পারি না নিজেকে। তোর কিচ্ছু করতে হবে না, বুঝতেও হবে না। তুই শুধু আমার সাথে থাক, পাশে থাক, বাকিটা আমি সামলে নেব। বুঝেছিস? কুহু মাথা নাড়াল। সে বুঝেছে। দীপ্র থুতনি ছেড়ে দিল। একটু শ্বাস নিল, পুনরায় বলল, আমি সরি। না বুঝে ওভাবেই চেয়ে রইল কুহু। দীপ্র বলল, তোকে কথা শুনতে হয়েছে, আমার আরও কঠিন হওয়া উচিত ছিল। আমি সরি কুহু, প্রমিস করছি, তোকে আর কথা শুনতে দেব না। ঘটনা উঠে আসায় ফের মন খারাপ হল কুহুর। দীপ্র সেটা বেশ ভালোই বুঝল। বলল, আচ্ছা, টপিকটা বাদ দিচ্ছি। আমার একটু সময় দরকার, আমি আলাদাই থাকতে চাই। আচ্ছা থাকবি, তবে যেদিন মনে হবে তুই আমাকে মিস করছিস সেদিন কোনো দোটানা ছাড়াই চলে আসবি, ঠিক আছে? কুহু শুধুই মাথা দোলাল। খাবারও এসে গেল। দীপ্র সার্ভ করে দিয়ে বলল, খাওয়া শুরু কর। বাড়ি ফিরে নতুন ঘটনার মুখোমুখি পড়তে হল। কুহুরা যেহেতু দুই বোন, ভাই নেই, তাই স্বাভাবিক নিয়মেই কাদেরের সম্পত্তির কিছু অংশ তার ভাইদের কাছে চলে যাবে, আর সেটা এখনই দাবি করে বসেছে আনোয়ার। অথচ অতীতে তারা বলেছিল এই সম্পত্তি থেকে কোনো ভাগ নেবে না। বিষয়টি বলতেই আনোয়ার চোখ মুখ কঠোর করে বললেন, অতীতের সবকিছু অতীতেই শেষ মা। অতীতে তো সম্পর্কও অন্যরকম ছিল, এখন তো সেটা নেই। বৃদ্ধা জানতেন তার এই ছেলে মানুষ হয়নি, তবে এত দ্রুত নিজের খোলস খুলে দেবে তা ধারণাও করতে পারেননি। তিনি ছিছি করতেই আবিদা বললেন, এখন ছিছি করছেন, অথচ আপনার নাতি নাতনি যে কাহিনী করল, আমার মেয়ের সাথে অন্যায় করল, তখন তো মুখ খুলেননি আম্মা। আপনিও আসলে সমান চোখে দেখেন না আম্মা। বৃদ্ধা বিস্মিত হয়ে পড়লেন, রেগে উঠলেন। মুখ সামলে কথা বলবা মেজবউ। মুখ সামলেই বলেছি আম্মা, আর আমরা তো আমাদের হকের দাবিই করেছি। আবিদার পরপর মুখের ওপর কথা দবিরকে নাড়িয়ে দিল। তিনি মুখ খুললেন, আনোয়ার, তোর বউকে বল মায়ের সাথে ঠিকঠাক কথা বলতে। আনোয়ার জবাব দিলেন, আর কিভাবে কথা বলবে ভাইজান, আর আপনারা সবাই স্বার্থপর। দবির অবাক হয়ে গেলেন। দুদিন আগেও আনোয়ার তাকে কতটা সম্মান দেখিয়েছে, আজই তার রূপ ভিন্ন। শুধু আমরাই স্বার্থপর আনোয়ার, তোমরাও তো কম নও। নিজেদের রূপ তো দেখিয়ে দিলে। ভাবি, এটা আমার আর ভাইয়ের বিষয়, আপনি কথা বলবেন না। বাহ, তোমার বউ কথা বলবে আর আমি কথা বলতে পারবো না? সব কথার মাঝে এবার মুখ খুললেন ববিতা। তিনি এত সময় চুপ ছিলেন, শুনছিলেন সব। এবার বললেন, ঝগড়া ঝামেলা বাদ দিন সবাই। আমার স্বামীর সম্পত্তি থেকে কে কতটুকু পাবেন তার হিসেব করেন, আমি দিয়ে দেব। ছোট বউ, তুমি... আম্মা, এত অশান্তি আমার ভালো লাগে না, আপনি আর বাধা দিয়েন না।
বৃদ্ধা মেঝো ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকালেন। এতদিন পর তার মনে হল এদের সবাইকে এক করার চিন্তাটাই ওনার ভুল ছিল। কুহু ঘরে এসে বসেছিল। ভারী মন খারাপ তার জন্যই আজ এই পরিস্থিতি। ঝড় যেন একটার পর একটা বইই জ্বলেছে। ওদিকে দীপ্র এসে ঘটনা শুনল, বাবার সাথে আলোচনায় বসল। দবির বললেন, আনোয়ারের রাগ স্বাভাবিক। স্বাভাবিক কেমন করে হয় বাবা? তুমি ভেবে দেখো। আমি ভেবেছি বাবা, চাচাকে সম্মানও করেছি সর্বদা, এখন আর পারছি না। দীপ্র উঠে যেতে নিচ্ছিল, সে সময়েই দবির বললেন, দীপ্র বসে যাও। ও বসল। দবির ছেলেকে ভালো মতন দেখে নিয়ে বললেন, আমি বলিনি তখন কিছু, তবে কুহু যা করেছে তারপরও। দীপ্র চোখ দুটো মুদিত করল, গিলে নিল কথাটা, তারপর বলল, আমি সবটা সয়ে নিয়েছি বাবা। ও কি তোমায় ভালোবাসে নাকি অন্য কোনো চিন্তা আছে? দীপ্র বিস্মিত হয়ে গেল, বসা থেকে দাঁড়িয়ে পড়ল, বলল, বাবা এটা কেমন কথা? কুহুকে কিসের সাথে তুলনা করছো তুমি? ওর কি চিন্তা থাকবে? ও তো বিয়েই করতে চায়নি শুরুতে, সেই জন্যই তো এত ঘটনা। তবে এ প্রশ্ন কেন আসছে? দবির বুঝলেন ছেলের মাথা গরম, তারও বোধহয় এভাবে বলা উচিত হয়নি। আসলে খানিক আগেই আনোয়ার এসে এই কথাগুলো বলে গিয়েছিলেন। কুহু হুট করে দীপ্রকে বিয়ে করতে রাজি হল কেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তখনই সব তালগোল হয়ে গেল। দীপ্র আরও কিছু বলতেই নিচ্ছিল, ওমন সময় দরজায় একটা শব্দ হল। ববিতা দাঁড়িয়ে আছেন। তিনি এসেছিলেন কথা বলতে। মনে মনে মেয়ের ওপর রাগ থাকলেও তিনি তা হজম করে নিয়ে সবটা ঠিক করার কথা ভেবেছিলেন। কিন্তু এখানে এসে যা শুনলেন তারপর ওনার মস্তিষ্ক খালি হয়ে এলো। দীপ্রর ঠোঁট দুটো নড়ে উঠল। ছোট কাকি? ববিতার চোখ দুটো ঘোলাটে হয়ে আছে, জল নামতে চাইছে। দবির চোখ মুখ শক্ত করলেন। ববিতা ভেতরে আসো। ববিতা কক্ষে প্রবেশ করলেন। ওনার চোখ থেকে এক বিন্দু জল নেমে এলো। দীপ্র আবারও ছোট চাচি বলে ডাকতে যেতেই ববিতা বললেন, কুহুর বাবা বেঁচে থাকলে আজ সবটা ভিন্ন হতো, কিন্তু বাবাহীন মেয়ে আমার একটা ভুল করে বসায় আজ কি সব শুনতে হচ্ছে তাকে? ববিতা তুমি। সমস্যা নেই ভাইজান, আমি এসেছিলাম কথা বলতে। যেহেতু বিয়েটা হয়েই গিয়েছে তাই আমি এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করছি না। হয়তো আপনাদের মনে সন্দেহ হতে পারে আমার মেয়ে দীপ্র সাফল্যের লোভে পড়েছে তাই বিয়ে করেছে এখন, তাই আমি সেটা দূর করতে চাই। আমার মেয়ে দীপ্রর কোনো টাকা স্পর্শ করবে না। ও নিজের পায়ে দাঁড়াবে, নিজে রোজগার করবে। চাচি তুমি এটা কি বলছো? কুহু তো আমার। আটকে দিলেন ববিতা। পুনরায় চোখের জল নেমে যাচ্ছে গাল বেয়ে। তিনি বললেন, কুহু শুধুই কুহু দীপ্র, ও অনাথ, বাবাহীন এক মেয়ে। দীপ্র দাঁড়িয়ে পড়ল, বলল, কুহু শুধু কুহু নয় কাকি, কুহু আমার স্ত্রী, আর আমার স্ত্রীর সমস্ত দায়িত্ব আমার। কে কি বলল তাতে আমি থেমে থাকব না। কুহুর মন যা চাইবে ও তা করবে, কিন্তু সেখানে আমার পুরো অধিকার থাকবে। এ কথা বলেই বেরিয়ে গেল দীপ্র। ববিতা দাঁড়িয়ে রইলেন। দবিরও হতাশার নিঃশ্বাস ফেললেন। বাড়ির তপ্ততা যেন কমারই নয়। দুদিন পার হলেও সব কেমন হয়ে আছে, স্বাভাবিক কিছুই আর হচ্ছে না। এরই মধ্যে রাত্রি ফিরে এলো। সালমার খুব রাগ হল। তিনি মেয়েকে চর বসালেন। জেবা এসে আটকালেন। কি করছো কি সালমা? এত বড় মেয়েকে এভাবে কেউ মারে? ওকে তো মেরেই ফেলবো ভাবছি, মুখ পুড়িয়ে এসেছে। কার সাথে গিয়েছিলি তুই? অরণ্য চিন্তা হচ্ছিল, ও তাই রাত্রিকে কলে রাখতে বলেছিল। সালমার বলা কথাগুলো ওপাশ থেকে স্পষ্টই শুনল ও, আর নিজেকে আটকাতে পারল না। বাড়ির বাইরে থেকে ছুটে এলো। অরণ্যকে দেখে কেউই খুব একটা অবাক হল না। ও এসে বলল, রাত্রি আমার সাথে ছিল। তখনই আগমন হলো আবিদার। তিনি হেসে বললেন, বাহ, দীপ্র তো ভালোই খেলা খেলল, পরিবারের মান সম্মান একদম ডুবিয়ে দিয়েছে। সালমার রাগ আরও বাড়ল। তিনি মেয়েকে পুনরায় মারতে এলেই অরণ্য এসে আটকাল। আন্টি প্লিজ, ওকে আঘাত করবেন না। রাত্রির দুচোখ বেয়ে জল নেমে যাচ্ছে। ও কথা বলতে পারছে না। অরণ্যই বলল,
আমরা ভুল করেছি সেটা মানি, কিন্তু বিয়েটা হলে আরও বেশি ভুল হতো, রাত্রি সুখী হতো না, এটা বুঝুন প্লিজ। অরণ্য একটার পর একটা কথা বলেই চলেছে, তবে কেউ কিছু বলছে না। রাত্রি এবার চোখের জল মুছল। আমাদের মাফ করো প্লিজ, আমি অরণ্যকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠলেন আবিদা। তার মাথা যে পুরোপুরি গিয়েছে তা বোঝা যাচ্ছে। তিনি হাসতে হাসতে বললেন, নাটক, পুরো বাড়িটাই এক একটা নাটক। আবিদার কথাগুলো অরণ্যর মনের ভিতর আগুন ধরিয়ে দিল। এই মহিলাকে সহ্য হচ্ছে না একদমই। ও ফোঁস করে উঠল, আপনি কেন কথা বলছেন আমাদের মাঝে? আপনার কথা কেউ শুনতে চেয়েছে? বাহ, চমৎকার তো, এ ছেলে তো দেখি বেশ বেয়াদব। অরণ্য আরও কিছু বলতে চাচ্ছিল, তবে রাত্রি ইশারা করায় থেমে গেল। এরই মধ্যে উপস্থিত হলেন বৃদ্ধা। তাকে নিয়ে এসেছে কণা। রাত্রি, ঘরে গিয়ে বস তুই, আর অরণ্য তুমিও যাও। বৃদ্ধার কথায় ওরা দুজনেই চলে গেল। সালমা কেঁদে ফেললেন শব্দ করে। দেওয়ার বাড়ির উপরই কেমন ঝড় বয়ে চলেছে। রাত্রিপু! কুহু এসে একদম জড়িয়ে ধরল রাত্রিকে। রাত্রি ওকে চেপে ধরে আরও বেশি কান্নায় ভেঙে পড়ল। রাত্রিপু, তুমি কান্নাকাটি করিও না প্লিজ। শোনো আমার আপু, একটু দেখো আমার দিকে। আমার ভালো লাগছে না রে কুহু, জীবনে কোনো সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারিনি। কুহুর নিজেরও কি ভালো লাগছে? লাগছে না তো। ও নিজেও তো কতগুলো ভুল করেছে, আর এই ভুলের মাসুলও চলছে। কুহু রাত্রির মাথায় হাত বুলিয়ে দিল। সব ঠিক হয়ে যাবে, দীপ্র আসছেন, উনি এসে সব সামলে নেবেন। তুমি কেঁদো না আর, দেখো সব ঠিক হবে। রাত্রির কান্না তবু চলতেই থাকল, কোনোভাবেই থামল না। কলটি রিসিভ হতেই ওপাশ থেকে রাগীব বলল, কণা, রাত্রি ফিরেছে? কণা কঠিনভাবে বলল, জানেনই তো ফিরেছে। জানি, একটু কথা বলিয়ে দেবে? সম্ভব না, বাড়িতে এমনিতেই ঝামেলা চলছে। একটু চেষ্টা করো প্লিজ। সরি, আমি পারবো না। বলেই কলটি কাটল কণা। ওর ভারী রাগ হলো। এই লোকটা বারবার ওকেই কল করে, ওকেই বিরক্ত করে। মন চায় ব্লক দিয়ে রাখতে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণেই ব্লক দিতে পারে না। আমরা জীবনে প্রত্যেকেই তো ভুল করি ফুপি। ভুলগুলো ধরে থাকলে জীবন কি চলে বলো? তাছাড়া এই সব কিছুর মাঝে সবথেকে বেশি দায় যার, সেই মানুষটি আমি। আমার জন্য এই পরিস্থিতি। ওরা তো দূরেই ছিল, তবে আমিই চেয়েছি ওরা এক হোক, কারণ পরে দুজনে আফসোস করবে, কষ্ট পাবে। সেই জন্য আমিই ওদেরকে এক করেছি। পুরোটা বলে থামল দীপ্র। গত কিছুদিনে দীপ্রর প্রতি সবারই নেগেটিভ একটা ধারণা এসে গেছে। ও সেটা জেনে বুঝেও আরও বেশি করে দোষ নিল। রমিজ উপস্থিত ছিলেন, তিনি মুখ খুললেন। যা হয়েছে তা কিন্তু ভালো হয়নি দীপ্র। তোমরা গত কিছুদিনে আমাদের সবাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছ। সেসবের জন্য আমি জানি না কিভাবে ক্ষমা চাইব, তবে ভুল করলে সেই ভুলগুলো ঠিকও করে নেওয়া যায়, তাই না? আমাদের একটা সুযোগ দাও, আমরা প্রমাণ করে দেব আমরা ঠিক। রমিজ লম্বা করে দম নিলেন। অরণ্যকে দেখে নিয়ে বললেন, যা হবার তো হয়েই গিয়েছে, মান সম্মান যা যাবার গিয়েছে, এখন যতটুকু পড়ে আছে তা ঠিক করার পালা। রমিজের কথায় দীপ্রর ভেতর স্বস্তি এলো। রমিজ দবিরের সাথে আলোচনা করলেন, তারপর বললেন, অরণ্য, তোমার পরিবার নিয়ে আসো, আমরা কথা বলবো দুজনের বিয়ের ব্যাপারে। এই কথায় কুহুর চোখে মুখে হাসি ফুটল। ও চাইল দীপ্রর দিকে। দীপ্র ইশারা করল, যার অর্থ, বলেছিলাম সব ঠিক করে দেব। দুদিনে ববিতা একটা কথাও বলেননি মেয়ের সাথে। রাতের খাবার নিয়ে আসলেন আজ। কুহু মাকে দেখে ছলছল নয়নে চাইল। ববিতারও বুক ভারী হল। কান্না গিলে নিয়ে বলল, দুদিন ধরে রাতের খাবার খাস না কেন? তুমিও তো খাও না মা। আমি খাই না বলে খাবি না? বড্ড বেশি বড় হয়ে গেছিস তুমি, আহ্লাদ দেখানো হচ্ছে। কুহু এবার শব্দ করে কেঁদে ফেলল। মাকে জাপটে ধরল দুখাতে। ববিতাও মেয়ের পিঠে হাত বুলিয়ে দিলেন। মা মেয়ের এই মিলনে চাঁদও তার সবটুকু রশ্মি ছড়াতে লাগল। এক সপ্তাহের নানান ঝামেলা পেরিয়ে অবশেষে দেওয়ানবাড়িতে শান্তির হাওয়া বইতে লাগল। কুহু আর দীপ্র এখনও আলাদা ঘরেই থাকছে। এরই মধ্যে সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়া হয়েছে আনোয়ারকে।
শেষ সময় তার মাঝে একরকম অপরাধবোধ দেখা গিয়েছিল, তবে স্ত্রীর কারণে তা খুব একটা দৃশ্যমান হতে পারেনি। আয়ানা একদিন বাড়ির বাইরেই ছিল, আজ ফিরল। একদম অন্যরকম হয়ে ফিরেছে ও। ওকে দেখেই রাত্রি বিড়বিড় করে উঠল, এসে গেছে ঝামেলা পাকাতে। কুহু কিছু বলল না, চেয়ে রইল শুধু। আয়ানাও ওপরে উঠতে উঠতে ঠোঁটের ইশারায় তাচ্ছিল্য করল। রাত্রি মুখ খুলতে যেতেই আটকাল কুহু। বাদ দাও, ওকে তো চড়ানো দরকার। এই মেয়ে আর এর মা বাবা একদম শেষ করে দিল আমাদের। থাক না রাত্রিপু, আমরা বরং আমাদের সময়গুলো উপভোগ করি। আর আয়ানাপুর কথা বাদ দিয়ে তুমি নিজের কথা ভাবো। আজ তোমাকে তোমার হবু শ্বশুর বাড়ি থেকে দেখতে আসবে। দূর, কিসের আবার দেখা দেখি, ভালো লাগে না। তোরই ভালো কুহু, কি সুন্দর, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই এক। রাত্রির কথা শেষ হতে না হতেই দীপ্রর আগমন হল। পাশ কাটিয়ে যেতে যেতে দীপ্র বলল, একটু শুনে যা তো কুহু, আমি তো রাত্রিপুর সাথে পার্লারে। ও কথা শেষ করার আগেই রাত্রি বলল, আরে তুই কোনো চাপ নিস না, ওই তো কণাকে দেখা যায়, আমি ওকে নিয়ে যাই। কিন্তু তুমি তো। কোনো কিন্তু না, তুই যা তো। হতেও পারে দীপ্র ভাই রোম্যান্সের জন্য ডাকছে। এই বলে হেসে চলে গেল রাত্রি। এদিকে কুহু হাবুলের মতন চেয়ে রইল। ধীর পায়ে দীপ্রর ঘরে প্রবেশ করল কুহু। রাত্রিপুরে বলা যাওয়া কথাতে ভেতরটা কেমন করে চলেছে। ও শুকনো একটি ঢোক গিলল। এসেছিস? শুধালো দীপ্র। কুহু জবাব দিল না। ও দেখল দীপ্র নিজের শরীরে থাকা ব্লেজার খুলে রাখছে, এরপর শার্টটাও খুলে ফেলল। এটা দেখে কুহুর চোখ দুটো হলো বড় বড়। ও দ্রুত পেছন ঘুরে ফেলল। এদিকে আয়, দীপ্র ডাকল, তবে কুহু নড়ল না, চোখ দুটো তখনও বড় হয়ে আছে। কি রে, এদিকে আয়। ঘাড় ফিরিয়ে চাইল কুহু। উন্মুক্ত শরীরে দীপ্রকে দেখা মাত্রই কুহুর বুকের ভেতর কেমন ধিম ধিম করে উঠল। ধীর পায়ে এগোলো ও। শুকনো ঢোক গিল বলল, জি। কুহুর কণ্ঠ, ওর তাকানো, শ্বাসের গতি খেয়াল করল দীপ্র। কয়েক সেকেন্ডেই মেয়েটির অবস্থা বুঝে ঠোঁট কামড়ে হাসল। অত দূরে কেন, কাছে আয়। কাছে আয়? তবে দীপ্র ভাই চাইছেনটা কি? রাত্রিপুর কথাই কি ঠিক? ও শুকনো ঢোক গিলল। কি রে? জি। কাছে আসতে বললাম তো। কাছে কেন? কাছে কেন বুঝিসনি? এবার গলা শুকিয়ে এলো মেয়েটির। দীপ্র নিজেই উঠে এলো। বলিষ্ঠ দেহের দীপ্রর বুকখানা দৃশ্যমান হল কুহুর চোখ বরাবর। ও সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিতেই দুষ্টু হাসল দীপ্র। কানের কাছে এসে ফিসফিস করে বলল, এখনই লজ্জা পাচ্ছিস তুই, তবে। ওর কথা পুরো হওয়ার আগেই খানিকটা দূরে সরে গেল কুহু। বলল, লজ্জা কেন পাবো? পাচ্ছিস না? না, একদমই না। আত্মবিশ্বাসের সুর, অথচ কুহু তো জানে ওর বুকের ভেতর আত্মা আর বিশ্বাসের ছিটে ফুটেও আর বেঁচে নেই। দীপ্র আবারও এগোলো, দূরত্ব কমালো। গভীরভাবে কুহু বলে ডাকতেই কুহুর ভেতরটা আনচান করে উঠল। হেসে ফেলল দীপ্র। ঘাড় ব্যথা করছে, একটু মালিশ করে দিবি প্লিজ? কুহু বিস্মিত হয়ে চাইল, এই ব্যাপার নিয়ে এত ভনিতা কেন করতে হবে? কুহু দাঁতে দাঁত চেপে মালিশ নিয়ে এলো। দীপ্র আরাম করে বসে বলল, এখানে। কুহু মালিশ নিয়ে দীপ্রর ঘাড়ে স্পর্শ করতে গিয়ে বুঝল বুকের ভেতরটা কেমন করছে। দীপ্র হেসে বলল, ভয় পেয়ে গিয়েছিলি? ভয় কেন পাব? এটা ভেবে যদি কিছু করি? মোটেও না, আমি ভয়টাই পাইনি। খুব বোঝা গেছে। আপনি তো সবসময় বেশিই বুঝেন। বলে মালিশ নিয়ে পুরুষটির ঘাড়ে হাত ছোঁয়ালো। কুহুর নরম হাতখানা দীপ্রর ঘাড়ে আসা মাত্রই দীপ্র বুঝল তার ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। মনের ভেতর আন্দোলন শুরু হয়েছে। ও ফোঁস করে দম ফেলল। আর লাগবে না। কেন, দিলামই তো না। যতটুকু দিয়েছিস তাতেই জান যাওয়ার মতন অবস্থা। কুহু কথার মানে বুঝল না, তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। দীপ্র উঠে গিয়ে ঘাড় নাড়ল। শার্টখানা গায়ে জড়াতে জড়াতে বলল, বেশি সময় এখানে থাকিস না কুহু, মন আর মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে, মন জিতে গেলে প্রলয় নামতে পারে। ববিতা মাত্রই ফিরেছেন, তাকে দেখেই এগিয়ে এলেন জেবা। হেসে বললেন, চা আনি? আমি বানাচ্ছি আপা। মাত্রই এসেছ, আবার যাবে? আমি আনি, তুমি
তুমি হাতমুখ ধুয়ে আসো, গল্প করব। ববিতা হেসে চলে গেলেন। জেবা গিয়ে চা বানালেন, সাথে নিল চানাচুর মাখা। ঘরে প্রবেশ করতে করতে জেবা বললেন, ববিতা, হলো তোমার? এই তো আপা, বলে বাথরুম থেকে এলেন তিনি। চা নামাতে সাহায্য করলেন ববিতা, মুখে বললেন, কষ্ট করে ঘরে আনার দরকার ছিল না আপা, আমিই যেতাম। ভাবলাম তোমার ঘরেই আসি, এখানেই গল্প হবে। তাহলে ভালোই হয়েছে। ওমা, চায়ের সাথে দেখি চানাচুর মাখাও আছে। হ্যাঁ, তুমি তো পছন্দ করো। এটাও মনে রেখেছ আপা? জেবা হাসলেন। ববিতার বাহু স্পর্শ করে বলল, এককালে একসাথে সংসার করেছি ববিতা, কত সুখ দুঃখ ভাগ করেছি, আলাপ করেছি। তারপর দীর্ঘ বিচ্ছেদ, মাঝে মাঝে আফসোস লাগে। একটা ভালো জীবনের আশায় সুন্দর সময়, মানুষজন হারিয়েছি। ববিতা চোখের দৃষ্টি নত রেখেছিলেন, এবার তা ওঠালেন। হালকা হাসি রেখে বললেন, সময় আমাদের জন্য শিক্ষা আপা। তাছাড়া তোমরা তখন তোমাদের দৃষ্টিকোণ থেকে ঠিক ছিলে। এত দৈন্যতা চলে এসেছিল, কষ্ট সহ্য করে থাকাটা মুশকিল ছিল। তুমি তো সব সয়ে গিয়েছিলে ববিতা, তুমি তো পেরেছ। আমার দুঃখ তো এখনও চলছে আপা। তুমি সাহসী, সামলে উঠতে পারবে। তাই যেন হয় আপা, তাই যেন হয়। মেয়ে দুটোর সুন্দর সংসার দেখে আমি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চাই। পারবে, অবশ্যই পারবে তুমি। কণা তো এখনও ছোট, তবু কি ওর বিষয় নিয়ে কিছু ভাবতে চাইছ? ববিতা কিছু বলার পূর্বেই ঘরে প্রবেশ হল কণার। পায়ের শব্দে তাকালো দুজনেই। জেবা হেসে বললেন, কণা, এদিকে আয় মা। জি চাচি। মেয়েটির চোখমুখ অন্ধকার, যেন ভীষণ কষ্টে আছে। জেবা বললেন, ভালো আছিস মা? তোকে তো দেখিই না আজকাল। পড়াশোনা নিয়ে ঘরেই থাকি বড় চাচি। যাক, তাহলে ভালো, মন দিয়ে পড়বি। আচ্ছা, আমি তাহলে উঠি, বলে জেবা উঠলেন। ববিতা বললেন, আপা, চলে যাচ্ছ এখনই যে? পরে আবারও আসব ববিতা, কণাকে দেখো, আমারও একটু কাজ আছে, বলে তিনি প্রস্থান করলেন। চাচি চলে যেতেই কণা বলল, আমাকে একটু ভাত মাখিয়ে খাইয়ে দিবে মা? মেয়ের এ কথায় ববিতা ভ্রু কুঞ্চিত করলেন। বসা থেকে উঠে দাঁড়ালেন। কণার শরীরটা কাঁপছে বোধহয়। ববিতা বাহু স্পর্শ করতেই কেঁপে উঠলেন। জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। রাতে কণার জ্বর বেড়ে গেল আরও বেশি। রাত্রি এসে বসল চিন্তিত মুখে। মেয়েটি সন্ধে অবধি তার সাথে ছিল, অথচ একবারও বলেনি শরীর খারাপ লাগছে। কখন জ্বর এলো জানতেও পারলাম না। সাথে ছিল, চুপচাপ দেখে ভাবলাম হয়তো পড়াশোনা নিয়ে চিন্তিত। কিন্তু কি থেকে কি হয়ে গেল, জানালোও না। কুহু ওর ঠিক পাশেই বসা। মা জলপট্টি দিতে বলেছেন, সেটাই করে চলেছে ও। দীপ্রভাই আবার বের হয়েছেন। রাত্রি বলল, এই কুহু, দীপ্রভাইকে একটা কল কর না, বল ঔষধ নিয়ে আসতে। বাসায় ঔষধ অবধি নেই। আচ্ছা, আমি দেখছি, বলি কুহু বের হয়ে গেল। কণার চোখ মুখ শুকিয়ে আছে। রাত্রি শুধালো, চাচি বলল ভাত নাকি খেতে পারিসনি? অন্য কিছু খাবি, স্যুপ খাবি? একটু খেয়ে দেখ, ভালো লাগবে, আমি বানিয়ে আনি বরং, কুহু এখনই চলে আসবে, বলে রাত্রিও চলে গেল। ও চলে যেতেই কণা নিজের ফোনখানা বের করল। শরীর ও মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। ও রাগিবের নাম্বারখানা সবার আগে ব্লক করে দিল। ঔষধ নিয়ে এসেছে দীপ্র। কুহু আর রাত্রি পাশে বসা। সামান্য স্যুপ মুখে তুলতে পেরেছে মেয়েটি। দীপ্র বিছানায় বসে কণার মাথায় হাত রাখল। এখন কেমন লাগছে? একটু ভালো ভাইয়া, অল্প একটু স্যুপ খেতে পেরেছে, বলল রাত্রি। দীপ্র কুহুকে বলল, পানি নিয়ে আয়, ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। কণা ঔষধ খেয়ে সবে শুতে যাচ্ছিল, তখনই ওর চোখ গেল দরজাতে। ছোট ছোট হাত দরজা ধরে দাঁড়িয়ে আছে। ওর মুখ থেকে আপনা আপনিই বেরিয়ে এলো, কুঞ্জ। কুঞ্জ ডাক পেয়ে নড়ে চড়ে উঠল। সবার নজরও ওদিকে গিয়েছে। দীপ্র ডাকল, কুঞ্জ, ভেতরে আয়, বাইরে কেন? ছোট ছোট পায়ে এগিয়ে এলো কুঞ্জ। ওর মাঝে অস্বস্তি দেখা যাচ্ছে। কুহু বলল, দূরে কেন, এদিকে আয়। না, আমি এমনি এসেছি কুহুপু, আমি যাই, বলেই চলে যেতে নিচ্ছিল। দীপ্র ডেকে উঠল। কুঞ্জ থামল, পেছন ফিরে দেখল দীপ্রভাই দাঁড়িয়ে। কিছু হয়েছে কুঞ্জ, মনটা এমন কেন? কিছু হয়নি ভাইয়া। দীপ্র যেন সবটা বুঝেই ফেলল।
কুঞ্জর হাতখানা ধরে বিছানার কাছে আনল, বলল, কণাকে দেখতে এসেছিলি? কুঞ্জ কি বলবে বুঝল না, তাকিয়ে রইল কণার মুখের দিকে। বড় আদুরে কণাপু, তাকে যে ও ভীষণ ভালোবাসে, অথচ মায়ের কড়া নিষেধাজ্ঞা রয়েছে ওদের সাথে যেন না মেশে। খুব বেশি ভুগতে হলো না কণাকে, দুদিনেই ওর জ্বর নেমে গেল, আর তারপরের দুদিনে একদম সুস্থ সবল আগের কণা হয়ে গেল। এই কদিনে বাড়ির সকলের ব্যস্ততা বেড়েছে। এসেছে একটি ভালো খবরও, সেটি হল আবিরের বিয়ে। হেরার পরিবার থেকে আর আপত্তি নেই বলে জানানো হয়েছে, তবে রাত্রির সাথে আবিরের সম্পর্কটা আগের মতনই। আবির রেগে আছে সেটা বুঝেও রাত্রির সাহসে কুলোয়নি। আজ দীপ্রর কথাতে ও এসেছে ভাইয়ের কাছে। আবির তখন সব হিসাব মেলাতে ব্যস্ত। আসবো ভাইয়া? আবিরের কাজ থেমে গেল, জবাব দিল না। রাত্রি অপেক্ষাও করল না। কেন করবে? এই ভাইয়ের সাথে এত বছরের পথ চলা, জীবনে কখনোই তো অনুমতির প্রয়োজন পড়েনি। আজ নেহাতি অনুমতি চেয়েছে এক ভুল করে ফেলেছিল বলে। তবে অনুমতি না দিলেও কি ঘরে প্রবেশ করবে না? না, সেটা হতেই পারে না। রাত্রি প্রবেশ করল একদম অস্বস্তিহীনভাবে। আবির দাঁড়াতেই রাত্রি এবার ঠোঁট কামড়ে বলল, ভুল করেছি, ভেবেছিলাম ক্ষমা চাইব, কিন্তু না, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। তুমি কে যার থেকে ক্ষমা চাইতে হবে আমায়? আমি ছোট, ভুল তো আমিই করব। সংশোধন করে দেওয়ার দায়িত্ব কার? কার উচিত আগে কথা বলার? আমাকেই কেন আসতে হবে? ইগো তোমার বেশি হয়ে গেছে নাকি? সবসময় এমন করবে, দুদিন পর আমি যখন অন্যের বাড়ি চলে যাব তখন ঠিকই টের পাবে। শেষ বাক্যটা বলতে গিয়ে রাত্রির গলা ধরে এলো। সত্যিই তো, আর মাত্র কিছুদিন, তারপর চলে যাবে রাত্রি, চলে যাবে অন্যের বাড়ি। সবটা কেমন স্বপ্নের মতন, যেখানে বেড়ে ওঠা, যাদের সাথে এত বছরের পথ চলা, তাদের রেখেও চলে যাবে। হুট করেই রাত্রির কান্না পেল খুব। ও ভাঙা গলায় ডাকল, ভাইয়া। আবিরের হৃদয়ের পাথর নেমেছে আগেই। ও নিজেও ভাবছিল বিষয়টা ঠিক করবে, কিন্তু কেন যেন হয়ে উঠছিল না। রাত্রির কথাগুলো শুনে ওর বুকের ভেতর একটা তপ্ত বাতাস নেমে এলো। নিজেকে কঠোর দেখানোর প্রয়াস করে বলল, যাবি তো ভালো, তুই নিজেই তো যাওয়ার জন্য মরিয়া, এখন কেন ঢং করছিস? আমি না যেতে চাইলে আমাকে রেখে দেবে চোমরা? মাথা নষ্ট নাকি পেট খারাপ? তোকে কেন রাখব? কম জ্বালাতন তো করিসনি। রাখব না তোকে, আমি তো বিয়ে করবই। আমি বউ পাবো আর মা বাবা পাবে একটা মেয়ে, তোকে কে মনে রাখবে? বাহ, বেশ ভালো, রাখতে হবে না মনে, গেলাম আমি, বলে হুড়মুড় করে চলে গেল রাত্রি। ও বুঝেছে আবিরের কথাগুলো সিরিয়াস না, তবু কেন যেন মানতে কষ্ট হচ্ছে। রাত্রি চলে যেতেই আবিরের বুক ভেদ করে একটি নিঃশ্বাস নেমে এলো। হাহাকার জমল। সত্যি তো, আর মাত্র কিছুদিন, তারপর চলে যাবে রাত্রি। চাইলেই আর সবটা আগের মতন করতে পারবে না। এখনকার মতন এ বাড়িতে যখন তখন আসতেও পারবে না। আচ্ছা, ওর প্রস্থানের কথা চিন্তা করেই আবিরের বুকটা কেমন করছে। আর রাত্রি যে চলে যাচ্ছে, ওর কষ্টটা তবে কেমন বেশি। রাত্রির বিষয়টি ভাবতে গিয়ে হেরাকে স্মরণ হলো ওর। হেরাও তো এত বছরের সম্পর্ক, পথ চলা ফেলে ওর নিকট উপস্থিত হবে। ওর অনুভূতিই বা কেমন? ভাবনাটি ভাবতে গিয়ে মেয়েটিকে খুব স্মরণ হচ্ছে। ও আর অপেক্ষা করল না, তৎক্ষণাৎ কল করল হেরার নম্বরে। খানিক বাদে রিসিভ হলো। একটি মিষ্টি কণ্ঠ ভেসে আসতেই পেছনের কথা ভুলে গিয়ে আবির বলল, এই কণ্ঠের মালিক কবে আমার ঘরে উপস্থিত হবে? কবে আমার পাশে বসবে? কবে আমি ঘুম থেকে উঠে কিংবা ঘুমু ঘুমু চোখে বিছানার পাশে তাকে দেখব? তার নরম হাত আমার গাল ছুঁয়ে যাবে? হেরা, এই অপেক্ষা কেন ফুরায় না? ওদের এত দীর্ঘ অপেক্ষা, নানান ঝামেলা, সব মিলিয়ে সত্যিই এবার অপেক্ষা ফুরোনোর পালা। সেই অপেক্ষা যেন আরও বেশি কষ্টের, আরও বেশি দীঘল। ওপাশ থেকে হেরা মিষ্টি করে হাসল, বলল, অপেক্ষা ফুরিয়ে গেলে তো ফুরিয়েই গেল, এই অপেক্ষাটাই উপভোগ করো আবির। আবির দীর্ঘশ্বাস ফেলার মতন করে বলল, অপেক্ষা উপভোগ কিভাবে করে হেরা? তোমার এই কণ্ঠ শুনেই আমার পথটা এলোমেলো হয়ে যায়। তাই নাকি? সত্যিই তাই, একদম এলোমেলো। সমুদ্রের বুকে উঁচু উঁচু ঢেউ নামছে যেন। আবিরের কথাগুলো কাব্যিক শোনাচ্ছে। হেরা হেসে ফেলে ওর কথাগুলো শুনে। দুদিন ধরে দীপ্র বাসায় নেই। এই না থাকাটা কুহুকে খুব পোড়াচ্ছে।
ও ভার্সিটি গিয়েও উদাস থেকেছে। আজ বাড়িতে ফিরেই এসেছে দীপ্রর কক্ষে। যদিও লুকোচুরির প্রয়োজন নেই, তবুও লুকোচুরি করেই এসেছে। বরাবরের মতন এই ঘরে প্রবেশ করে বুক ভরে দম নিয়েছে ও। সঙ্গে সঙ্গে পরিচিত সেই সুবাসখানা নাকে এসে ধরা দিয়েছে। চোখ দুটো মুদিত রেখেই ও বিড়বিড় করে, কেন এমন লাগছে, যেন আপনি আমার আশেপাশেই আছেন দীপ্র ভাই। ওর বিড়বিড় শেষ হওয়া মাত্রই একটি ধীর গলা ভেসে ওঠে, চোখ খুলে দেখ কুহু, সত্যিই আমি তোর কাছে। কণ্ঠের তীব্রতা কানে পৌঁছতেই ফট করে চোখ মেলে কুহু। ভেসে ওঠে দীপ্রর শক্তপোক্ত বুকখানা। ও পিছাতে গিয়েও পারে না। দীপ্র সামান্য ঝুঁকে মেয়েটির চোখের দৃষ্টি কাড়ে। সুধায়, মিস করছিলি? কুহু জবাব দিতে পারে না। অস্বস্তির দল গলায় এসে আটকায়। এই দুদিনে একটিবার কলেও কথা হয়নি ওদের। দীপ্র হেসে পুনরায় বলে, কুহু, তুই মিস করছিলি আমায়? এবার জবাব দেয় ও। ফট করে পেছন ফিরে দৃষ্টি লোকায়, বড় করে নিঃশ্বাস নেয়, বলে, মিস কেন করতে যাব? করিসনি? না। যদি মিস নাই বা করিস, তবে এখানে কেন এসেছিস? কুহু আটকায়। ও জানে না আজ কেন এখানে এলো, আর এলো তো এলো, আজই দীপ্রভাইকে ফিরতে হলো, আর কুহু ধরাও পড়ল। এভাবেই কুহুর সব কিছুতে সন্ধ্যা নামে। ও দীর্ঘশ্বাস ফেলে। দীপ্র কাবাট খুঁড়ে তোয়ালে নেয়, তারপর চলে যায় শাওয়ার নিতে। মাত্রই ফিরেছিল, অন্য দিকটায় ছিল। তখনই চুপিসারে কুহুকে কক্ষে প্রবেশ করতে দেখে। দীপ্র আড়াল থেকে দেখতে চাইছিল কুহু কি করে, কিন্তু ঘরে প্রবেশ করেই মেয়েটি যখন চোখ দুটো বন্ধ করল, তখনই মনে হলো সামনে আসা যাক, তাই সামনে এসে গেল। সেই সাথে শুনল কুহুর বিড়বিড় করা কথাটাও। সময় পেয়ে কুহু কথা সাজিয়ে নিল। মাথায় বুদ্ধি খেলতেই ও পেছন ঘুরতে ঘুরতে বলল, আমি আসলে এসেছি আমার একটা ড্রেসের খোঁজে, ভুলে এখানে। ও কথা শেষ করতে পারল না। দেখল দীপ্র তো এখানে নেই। কুহুর ভ্রু এবার কুঞ্চিত হল। পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নিয়ে চিন্তায় পড়ল। এবার আর বিড়বিড় নয়, স্বাভাবিকভাবেই বলে উঠল, কি আজব, এভাবে কোথায় হারালো? জেগে জেগে স্বপ্ন দেখলাম নাকি? মাথা গেছে কুহুতর। বলতে না বলতেই বাথরুমের দরজা খোলার শব্দ হয়। ভেতর থেকে দীপ্র বলে, কুহু, আছিস এখানে? কুহু আবারও চমকায়, বুকের ভেতর থুথু দেয়। দীপ্র আবারও ডাকে, কুহু। কুহুর বিশ্বাস হয়, সে ভুল দেখেনি। দীপ্র ভাই আগেও উপস্থিত ছিলেন, তবে কখন বাথরুমের দিকে গেলেন কে জানে। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে, জি বলেন। কাবাট খুলে তোয়ালে নিয়ে আয় তো। তোয়ালে কেন? আপনি গোসল করতে গিয়েছেন তোয়ালে না নিয়ে নাকি? নিয়েছি, এটা পড়ে গিয়ে ভিজে গিয়েছে। তাহলে নিজেই এসে নিয়ে নিন। সেটা সম্ভব নয় বলেই তো তোকে বলেছি। কুহু আর কথা বাড়ায় না, শোধায়ও না কেন সম্ভব নয়। এই লোককে দিয়ে বিশ্বাস নেই, শেষে কি না কি বলে ফেলে। ও কাবাট খোলে, তোয়ালে বের করে নিয়ে আসে বাথরুমের কাছে। এনেছি। ওকে, গুড গার্ল বলে বাথরুমের দরজা কিছুটা খুলে কুহু তোয়ালে বাড়িয়ে ধরে, আর সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টানে মেয়েটিকে ভেতরে নিয়ে যায় দীপ্র। কুহু কোনো কিছু বোঝার পূর্বেই ওকে দাঁড় করিয়ে দেয় শাওয়ারের নিচে। শীতল পানি সঙ্গে সঙ্গে ভিজে যায় কুহু। ও সরতে চাইলেই হাতের সাহায্যে বাধা দেয় দীপ্র। এটা কি হলো? যা হবার তাই হলো। দীপ্র ভাই, আপ হুশ বলে মেয়েটির ঠোঁটে আঙুল রাখে দীপ্র। কুহু তখনও শাওয়ারের নিচে, শীতল পানি ত্বক স্পর্শ করে যাচ্ছে, সেই সাথে দীপ্রর পুরুষালী আঙুল ঠোঁটে এসে নেমেছে। কুহু কিছু বলতে পারে না, ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। দীপ্র মাথা নামিয়ে আনে, ঝুঁকে ওর দিকে। এতে করে ঝর্ণার পানি দুজনকেই সমানতালে ভিজাতে শুরু করে। দীপ্রর এক হাত দেয়ালে ঠেস দিয়ে রাখা। দুজনের দূরত্ব নেমে এসেছে। পুরুষালী কণ্ঠটা বলে ওঠে, হুজ দীপ্র ভাই, কলমি দীপ্র, কোনো ভাইটাই নয়, অনলি দীপ্র, বুঝেছিস? একে তো দীপ্র এত কাছে, তার ওপর শীতল পানির ছোঁয়া। কুহু কেঁপে উঠছে এমনিতেই, সেই সাথে বাড়তি হিসেবে আছে দীপ্রর বলা এই কথাগুলো। কুহুর গলা শুকিয়ে আসে। দীপ্রর আঙুল তখনও ঠোঁট ছুঁয়ে আছে। কুহু কিছু বলতে চায়, সেটি বুঝেই আঙুল সরিয়ে নেয় ও। কুহু বুক ভরে দম নেয়, বলতে নেয়, দীপ্র ভাই। দীপ্র বিরক্ত হওয়ার ন্যায় শব্দ করে, পুনরায় আঙুল টেনে আনে মেয়েটির ঠোঁটের কাছে। ফিসফিস করে বলে, কি বলেছি? কলমি দীপ্র, অনলি দীপ্র,
নট ভাই। কুহু ঢোক গেলে বলে, দেখুন। কি দেখতে বলছিস? এবার কুহুর চোয়াল নেমে আসার উপক্রম হয়, ও ভাষা হারায়। দীপ্র এক হাতে শাওয়ার বন্ধ করে। ওরা দুজনেই তখন একদম কাকভেজা হয়ে গিয়েছে। কুহু মাত্রই খেয়াল করে দীপ্র বুক খালি, শার্ট নেই। জিম করা পেটানো বুক, বাহু, সিনেমার হিরোদের অনুরূপ। এই প্রথম কুহু এভাবে বেহায়ার মতন চেয়ে থাকে। দীপ্র খেয়াল করে ঠান্ডায় মেয়েটির শরীরে কম্পন ধরেছে। ও ফোঁস করে দম ফেলে বলে, কাঁপছিস, চেঞ্জ করতে হবে, আমি ড্রেস এনে দিচ্ছি। ধ্যান ফেরে কুহুর। ও দ্রুত চোখ সরায়। সত্যি এবার খুব ঠান্ডা লাগছে। কুহু বলে, আমি রুমে যাচ্ছি। এভাবে কেউ দেখলে? সত্যিই তো, এভাবে কেউ দেখলে তখন কুহু কি বলবে? ও ভেবে পায় না। দীপ্র আবারও বলল, ওয়েট কর, আমি যাচ্ছি। এই বলে ও যখন বের হতে নিল, কুহু তখন আটকালো। আমি বের হয়ে যাই, এটাই ভালো হবে, আপনি থাকেন। দীপ্রকে আর সুযোগ না দিয়েই বেরিয়ে পড়ল ও, পুরো ভেজা শরীর। দীপ্র দরজা খুলে বলল, তোয়ালে নিয়ে যা। কিন্তু কুহু আর কিছুই শুনল না। ও তৎক্ষণাৎ দরজার কাছে এসে উকি দিল। কেউ নেই দেখে ও দ্রুত পা বাড়াল নিজের ঘরের দিকে। ঝনঝন শব্দে গ্লাসটা ভেঙে গেল। মাত্রই মেয়ের ঘরে এসেছিলেন আবিদা। তিনি আতঙ্কগ্রস্ত হয়ে বললেন, এটা কি করলে তুমি? কি করলাম? এভাবে গ্লাস ভাঙলে কেন? আয়ানা পেছন ফিরে চাইল, চোখ দুটো অসম্ভব লাল। আবিদা ভরকালেন, আয়ানা, কি হয়েছে? কি হয়নি মা, আমার সবটা শেষ হয়ে গেছে। আমার চোখের সামনে কুহু প্রেম করছে, আমার চোখের সামনে। আবিদা বুঝলেন না মেয়ের কথা। আয়ানার গা কাঁপছে, চোখ দুটো রক্তিম। কুহু দীপ্র দাদা ভাইয়ের ঘর থেকে ভিজে অবস্থায় বেরিয়েছে। দীপ্র বাড়ি এসেছে? এসেছে! আবিদা কি বলবেন বুঝলেন না। আয়না এবার চেঁচিয়ে উঠল, তোমরা আমাকে ধৈর্য ধরতে বলেছিলে, সেই ধৈর্যে আমার সবটা শেষ হলো। আমাকে না আগাতে দিচ্ছিলে, আর না কিছু করতে দিচ্ছিলে। আসল দোষী তো তোমরা মা। আয়ানা, এটা কি বললে তুমি? তোমরা দোষী? হ্যাঁ, তোমরা দোষী। তোমাদের জন্যই আমার সবটা শেষ, সবটা শেষ। চোখের সামনে থেকে চলে যাও, চলে যাও বলছি। বলে হুঙ্কার তুলল আয়ানা। আবিদা না গিয়ে মেয়ের কাছে আসতে চাইলেন। আয়না তৎক্ষণাৎ হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেলল আয়নাতে। বড় আয়নাটা ভেঙে গেল। আবিদা চমকে পিছু হটলেন। আমার চোখের সামনে থেকে দূর হও! আবিদাকে বের হতে হলো। তার দু চোখে জল। তিনি বের হতেই দেখতে পেলেন ববিতা দাঁড়িয়ে। ভাঙার শব্দ তার কানে এসেছে। আপা, কি ভাঙল? আবিদা চোখ মুছলেন, বললেন, আমার মেয়ের মন যা ভেঙেছে, তোমার মেয়ে। ববিতা কথা খুঁজে পেলেন না। আবিদা যেতে যেতে বললেন, তামাশা দেখতে এসেছে এখন, অথচ এই তামাশা তার মেয়েই তৈরি করেছে। দিনের বেলাতেই কি না কি করে বেড়াচ্ছে, ভিজে অবস্থায় বের হচ্ছে দীপ্রর ঘর থেকে। কথাগুলো শুনে ববিতা মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলেন। দীপ্র কুহুর বিয়েটা এখনও ততটা স্বাভাবিক হয়ে ওঠেনি। দুজনে আলাদা থাকছে, এ ব্যাপারটি সবারই জানা। ববিতা নিজেও চাচ্ছিলেন ঝামেলাটা আর একটু দমলে তবেই একসাথে থাকুক ওরা। কিন্তু এখন তো সব এলোমেলো লাগছে। বেশ চিন্তায় পড়লেন তিনি। মেয়ের কক্ষে এলেন। কুহু তখন চুল শুকাচ্ছে। মাকে দেখেই বলল, এসে পড়েছ? হ্যাঁ, এলাম। তুই এই অসময়ে গোসল করেছিস? ফিরতে লেট হয়েছে, তাই গোসলেও দেরি হলো। তুমি তো জানো আমি গোসল ছাড়া থাকতে পারি না। জানালা দিয়ে শীতের হাওয়া আসছে। খোলা দেখে ববিতা জানালাটা বন্ধ করে দিলেন। প্রশ্ন করতে দ্বিধা লাগছে, তবু তিনি বললেন, দীপ্রল ঘরে গিয়েছিলি? এ কথায় কুহু থমকালো, জবাব দিল না। ববিতা এগিয়ে এসে মেয়ের বাহু টেনে ধরলেন। তুই নিজ থেকেই তো আলাদা থাকলি, তবে এই দিনের বেলাতেই? ববিতার কথা আটকালো। কুহুর নজরও নেমে গেছে। ও কথার মানে বুঝতে পারছিল। ও বলল, তুমি যা ভাবছ তা না মা। তবে ও ঘর থেকে ভিজে অবস্থায় বের হলি কেন? কুহু কিভাবে বলবে জানে না। ও থেমে রইল। মেয়ের বাহু টেনে ধরলেন ববিতা। থাকতে হলে সব সময়ের জন্যই থাকো, এমন কিছু করো না যাতে আমায় কথা শুনতে হয়। কুহু কিছুই বলতে পারল না। ববিতা ফুঁস করে দম ফেললেন। বললেন, যদি প্রয়োজন হয় তবে ট্যাবলেট খেয়ে নিও, সময়ের আগে কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না। মায়ের যাওয়ার পানে কুহু তাকিয়ে রইল।
খুব হতাশ লাগছে এখন। মায়ের মনের অবস্থা ও ধরতে পারে। তিনি চিন্তিত কুহুর ভবিষ্যৎ নিয়ে। চারপাশে রেহানে অবস্থায় কাউকেই আর ভরসা করতে পারেন না তিনি। এখন আর রাতের খাবারটা একসাথে খাওয়া হয় না, যে যার মতন খেয়ে নেয়। বাড়িটা কেমন হয়ে আছে। কুহু খাবার বেড়ে দিচ্ছিল কুঞ্জকে। বাচ্চাটা আজ প্রায় না খাওয়া। আবিদাও খেয়াল করেননি, কুঞ্জও সাহস করে যায়নি। কুহু ওকে রান্নাঘরের পাশে ঘুরঘুর করতে দেখে নিজ থেকেই বলল। কুঞ্জ মাথা নাড়ল। তাই ও খাবার দিচ্ছিল, ঠিক তখনই আবিদা এসে বললেন, এত দরদ দেখাতে হবে না। তিনি হাত থেকে বাটিটা নিয়ে গেলেন। কুহু ভাষাহীনভাবে চেয়ে রইল। দীপ্র নেমে আসছে, নজরে এসেছে বিষয়টা। ও এগিয়ে এলো। কুঞ্জকে নিয়েও এখন ঝামেলা করবেন চাচি? করলে করব, সেসব নিয়ে এত মাথা ব্যথা না দেখালেই ভালো। ও আমার ছেলে, আমি যা বলবো তাই হবে। তাই বলে কি রক্তের থেকে আলাদা করবে? করার হলে করব। রক্তের দাম থাকলে আমার ঘর এলোমেলো হতো না। কুঞ্জর মুখটা একদম শুকিয়ে গিয়েছে। দীপ্র কঠোরভাবে বলল, অশান্তি কিন্তু ভালো লাগছে না চাচি। কুঞ্জকে এসবে না জড়ালেও হয়। অশান্তির কথা বলছিস? সেটা কারই ভালো লাগে দীপ্র? অথচ এই অশান্তি তো তোরাই সৃষ্টি করেছিস। কুঞ্জ, তুমি ঘরে গিয়ে খাবে। কুঞ্জর হাতটা ধরতেই ও একটু থেমে রইল। আবিদা চোখ পাকালেন, কটমট করে বললেন, এসো সাথে। চোখের সামনে দিয়ে বাচ্চাটিকে নিয়ে গেল। দীপ্রর মেজাজ খারাপের থেকেও খারাপ হচ্ছে, কিন্তু গুরুজনের সাথে কতটাই বা কঠোর হওয়া যায়। কুহু থমকে দাঁড়িয়েছিল, ও চাইল ডাকে। দীপ্র পুনরায় বলল, খেয়েছিস? ও মাথা নাড়ল, অর্থাৎ খাইনি। দীপ্র বলল, কুহু খাবার বার, একসাথে খাবো। কথা মতন কুহু খাবার নিয়ে আসে। দীপ্রর প্লেটে তুলে দিতেই দীপ্র বলে, বস। আমার খিদে নেই। আমার আছে, আর তুই না খেলে আমার খিদেও মিটবে না। চুপচাপ বস। এ কথাই ও মাথা নত করে বসল। প্লেটে ভাত নিয়ে নাড়াচাড়া করতেই দীপ্র বলল, খাইয়ে দিতে হবে নাকি? না বুঝেও তাকিয়ে রইল, একদম সরল দৃষ্টি। দীপ্র বলল, কুহু শুধু শুধু তুই মন খারাপ করছিস। কুঞ্জ খেতে পারল না, ও ঘরে গিয়ে খাচ্ছে, কিন্তু আমি দেখতে পারছি না বলেই ওর চোখ দুটো টলমল করে উঠল। দীপ্র ফোঁস করে দম ফেলল। এই মেয়েটা ভীষণ আবেগী, আর আবেগের বশেই নানান সময় ভুল করে বসে। দীপ্রর ভয়টা তো এখানেই। সময়ের স্রোতে যেন কেমন হয়ে যায় সম্পর্কগুলো। রাত্রি আর আবির, দুই ভাই বোনের বিয়ের আয়োজন চলছে দারুণ গতিতে। সবাই খুব ব্যস্ততার সাথে নতুন করে সাজাচ্ছে। তবে আজকাল কণার সাথে আগের মতন কথা হয় না কুহুর। বিষয়টি মাত্রই বুঝতে পারল ও। কণা রোদ পোহাচ্ছিল, কুহু এসেছিল কাপড় শোকাতে। শ্যাওলা পড়া ছাদে আচারের বয়ামগুলোও রয়েছে। কুহু বয়াম খুলে এক টুকরো আচার মুখে তুলে বলে, দাদিজান রোদে দিয়েছেন এগুলা? কণার থেকে উত্তর আসে না, ও চুপ করেই থাকে। কুহু শরীর ছুতেই ভরকে যায় ও ভ্রু কুঞ্চিত করে শোধায়, কি হয়েছে তোর? আমতা আমতা সুরে কণা বলে, কিছু তো হয়নি, মনমরা দেখাচ্ছে। কি জানি, মাঝে শরীর খারাপ ছিল, তাই হয়তো। সেটা তো সেরেছে বেশ অনেক দিন হলো। তাহলে হয়তো এমনি। কুহু ওর গাল, গলা, কপাল ছুঁয়ে দেয়। কণা চেয়ে থাকে এক দৃষ্টিতে। কুহু বলে, শরীরের তাপমাত্রা ঠিক আছে, কোনো সমস্যা মনে হলে জানাবি আমাকে। বলে আবারও মৌন হয় কলা। কুহু ওর পাশে বসে, আচারের বয়াম খুলে বলে, নে। না, ইচ্ছে করছে না। তুই তো আচার খেতি খুব। এখন ভালো লাগছে না। আচ্ছা, না ইচ্ছে করলে জোর করব না, বলে বয়াম লাগায় কুহু। কণা বলে, জয়নিংয়ের ডেট তো পেরিয়ে গেল, জয়েন কেন করলে না? স্কুলের জয়নিংটা যেন কুহুর হয়েও হচ্ছে না। ও দম ফেলে, বলে, চাপ লাগছে, আবারও সময় নিয়েছি। পড়াশোনা, জীবন সব তো ফ্লো হারিয়েছে। বলে আবারও থেমে যায় কণা। কুহু বোনের গা ঘেঁষে বসে, বলে, মায়ের ব্যবসাটা ভালো চলছে, আমার খুব ভালো লাগছে। আইডিয়া কিন্তু তোর ছিল। শুধু আর কি? কিছু বলার নেই কণার? কুহু কেমন চুপসে যায়। কণা হাঁটুতে মুখ গুজে দেয়। তুই কি কিছু নিয়ে ভাবছিস? না, কিছু নিয়েই না।
তুই রাত্রিপুর বিয়ে নিয়ে তোর কিন্তু খুব আগ্রহ ছিল কণা। সেটা তো তোর বিয়ে নিয়েও ছিল আপু। কুহু কথা হারায়। কণা মাথা তুলে তাকায়, বলে, তুই যদি দীপ্রভাইকেই বিয়ে করবি তবে সবসময় না কেন করতি? সবকিছুই কি অভিনয় ছিল? কণা, হুট করে এসব কথা কেন? ভারী অবাক হয়ে বলে কুহু। কণা হেসে বলে, জিজ্ঞেস করতে পারি না? উত্তর না দিতে চাইলে দিতে হবে না। কুহু থেমে থাকে। ওর ভেতরটা কেমন কাঁপছে। ওর জীবনে চোখের সামনে এত সব ঘটেছে যে ও আজকাল এই টুকুতেই নুয়ে পড়ে। ঠিক ভুল পার্থক্য করতে ভারী কষ্ট হয়। যেমন একটা সময় মনে হয় দীপ্রভাইয়ের প্রতি ওর আকাশ সমান আগ্রহ, আবার একটা সময় মনে হয় যদি এতই আগ্রহ তবে কেন বিয়ের বিষয়টা এখনও সহজ হচ্ছে না ওর নিকট? কেন এত দূরত্ব? এটা কি আদৌ ভালোবাসাতে পরিণত হবে নাকি নিছকই ভ্রম হয়ে যাবে?